আসসালামু আলাইকুম। আমাকে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও যে ঠিকঠাকভাবে আমাকে শোনা যাচ্ছে। আজকে আমি খুবই এক্সট্রিমলি সরি, আমাদের আজকের ক্লাসটা এসএসসি 2024 এবং 25 ব্যাচের এই ক্লাসটা আমাদের আজকের এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা হচ্ছে আমাদের জুমে হবার কথা ছিল। কিন্তু আমাদের জুমে একটু সমস্যা হবার কারণে আমি ক্লাসটা হচ্ছে ফেসবুক লাইভে নিতে হয়েছে এবং নিতে হচ্ছে, এবং সেজন্য আমি খুবই এক্সট্রিমলি সরি। আমাদের ক্লাসটা হচ্ছে জুমে নেওয়ার আমি সবকিছু করেছিলাম, কিন্তু সর্বশেষে এসে আমাদের একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে আমি ফেসবুক লাইভে আজকে ক্লাসটা করাচ্ছি। সেই জন্য প্রথমে জুমে যেহেতু নিতে পারি নাই, প্রথমে আমি সবার কাছে একটু সরি বিষয়টার জন্য। আমাকে একটু প্রথমে এই বিষয়টা জানাও যে ক্যাপশনে টাইপিং মিস্টেক হয়েছে না? এরপরে ঠিক করে নেব, এখন তো দেখে লাভ নাই। আহ, আমি এটা পরবর্তীতে ঠিক করে নেব। তো প্রথম যে বিষয়টা হচ্ছে আমি বলতে চাচ্ছি, সে বিষয়টা হচ্ছে আমাদের আজকের টপিক যে বিষয়টা নিয়ে হবে সেটা হচ্ছে শেখ কামাল। এই শেখ কামালের এই প্যাসেজটা হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে হচ্ছে আমরা 3 স্টার বা 4 স্টার 5 স্টার সবগুলো স্টার দিতে পারি। যে সকল বোর্ডে, ধরো গত বছর ঢাকা বোর্ডে শেখ কামালের এই প্যাসেজ থেকে হচ্ছে প্রশ্ন আসে নাই, তার মানে হচ্ছে এই বছর যে সকল বোর্ডগুলোতে প্রশ্ন আসে নাই, তার মানে হচ্ছে এই সকল বোর্ডগুলোর জন্য এই এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি তো একটু তোমাদের কমেন্টগুলো যদি দেখি, কমেন্টগুলো যদি একটু দেখি যে তোমরা হচ্ছে আমাকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আমি একটু দেখি, তোমাদের কমেন্টগুলো একটু দেখে নেই। কমেন্টগুলো একটু দেখে নেই, একসাথে একটু কমেন্টগুলো দেখে নেই। হ্যাঁ, গুড। সবকিছু ঠিক আছে। আর ঢাকায় আসার পরে আজকে হচ্ছে আমার প্রথম ক্লাস, যার কারণে প্রথম ক্লাস হবার কারণে বোর্ডে হয়তো ওই রকম ভাবে একটু যদি সমস্যা হয়, অবশ্যই আমাকে একটু জানাবে যে ভাইয়া ঠিকঠাক ভাবে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আজকের যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা হচ্ছে আমাদের শেখ কামাল। এখন একটা কমন প্রশ্ন, যে যারা এসএসসি 24-এর ব্যাচে রয়েছে, এসএসসি 2024, তাদের পরীক্ষা হচ্ছে আগামী 30শে জুন, রাইট? তো 30শে জুন হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষা একটা কমন প্রশ্ন সবাই আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া আমি এই মুহূর্তে কি করব। অধিকাংশ অধিকাংশই হচ্ছে দেখা যাচ্ছে যে তোমাদের অনেকেই কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাচ্ছে, অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে ফ্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে অফলাইন কিংবা অনলাইন কোচিং সেন্টারে ভর্তি হচ্ছে। তাহলে আমাকে সবাই একটা কমন প্রশ্ন জিজ্ঞেস করছো যে ভাই আমি এখন এই মুহূর্তে কি করতে পারি। আমি তোমাকে বলবো যে ভাইয়া এই মুহূর্তে এসে তুমি তোমার এসএসসি পরীক্ষা, যেহেতু তোমার এসএসসি পরীক্ষা 30শে জুন, এসএসসি পরীক্ষা যেহেতু তোমাদের 30শে জুন, সো 30শে জুন এর পরীক্ষাকে দেখে তুমি এসএসসি পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষার জন্য হচ্ছে তুমি প্রস্তুতি নাও, এসএসসি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। হ্যাঁ, তো এই জন্য বাসি ঈদ মোবারক জানিয়ে আছো। হ্যাঁ, ঈদ মোবারক। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি 24-এর শিক্ষার্থী হয়ে থাকো কিংবা 25-এর শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে একটা জিনিস মাথায় রাখো, তোমার এসএসসি পরীক্ষার জন্য তুমি যা যা পড়বা সেখান থেকে তোমার অ্যাডমিশন টেস্টে আসবে কমপক্ষে 60% আসবে, 60% হচ্ছে এসএসসির বিষয়গুলো থেকে আসবে। তাহলে এইচএসসির যে শর্ট সিলেবাসটা, অর্থাৎ এইচএসসির যে সিলেবাসটা তোমার এখানে আছে, সেই সিলেবাসটা তুমি যদি ভালোভাবে কাভার করে নাও, তাহলে দেখা যাবে যে এসএসসি 24 হও কিংবা তুমি 25 হও, যেটাই হও না কেন, তাহলে তোমার এই যে 60% প্রিপারেশন তোমার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, 60% প্রস্তুতি তোমার হয়ে যাবে। আবার ফার্স্ট ইয়ারে তোমরা যারা আছো, অনেকে এখানে ফার্স্ট ইয়ারে রয়েছে, ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী তুমি যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী যদি তুমি হয়ে থাকো, অবশ্যই তোমার জন্য এটা একটা বড় সুযোগ যে তুমি আগে থেকেই কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলো আগে থেকেই তুমি জেনে যাচ্ছ, তাই না? তো এই জন্য হচ্ছে এই সুযোগগুলোকে কাজে লাগাও, যেন হচ্ছে তোমার একটা গোছানো প্রস্তুতি হয়, এবং এই গোছানো প্রস্তুতির মাধ্যমে তোমার একটা ভালো প্রস্তুতি হয়ে যায়, এবং এসএসসি পরীক্ষায় A+ এবং সাথে সাথে অ্যাডমিশন টেস্টে ভালো একটা রেজাল্ট গেইন করতে পারো, ভালো একটা রেজাল্ট গেইন করতে পারো। ওকে, আমি তাহলে হচ্ছে আমাদের আজকের প্যাসেজটা শুরু করে দেই।
আজকের প্যাসেজটা আমি শুরু করে দেই। প্যাসেজ শুরু করার শুরুতেই আজকের প্যাসেজটা যেহেতু আমাদের শেখ কামালের বায়োগ্রাফি নিয়ে, শেখ কামাল সম্পর্কে, সেজন্য শেখ কামালের বায়োগ্রাফিটা যদি আমরা একটু দেখি। শেখ কামাল, এই যে অংশটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি, শেখ কামাল, এটা হচ্ছে অর্থ হচ্ছে শেখ কামালের, এখানে র এর হয়েছে, র এর হয়েছে। এরপরে বায়োগ্রাফি মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, তাই তো? বায়োগ্রাফি শব্দের অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত। ওকে, তাহলে এটা অর্থ আমি যদি সামনে এখানেও লিখে দেই, জীবন বৃত্তান্ত বা জীবন, সেই বিষয়টা নিয়ে এখানে একটু সংক্ষেপে যদি দেখি, তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? জন্মগ্রহণ করেছেন হচ্ছে 5 আগস্ট 1949 সালে, মারা যান 15 আগস্ট 1975 সালে। তার বাবার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মায়ের নাম ফজিলাতুন্নেসা মুজিব, ভাই বোন যে রয়েছে সিবলিং। সিবলিং শব্দের অর্থ হচ্ছে ভাই অথবা বোন। সিবলিং শব্দের অর্থ হচ্ছে ভাই অথবা বোন। এখানে যেহেতু প্লুরাল করে আছে, এই জন্য এখানে ভাই এবং বোন দুইটাই বোঝাবে। আর যদি সিঙ্গুলার থাকতো, শুধুমাত্র আমাদের সিবলিং হতো, সিবলিং, তখন হতো হয় সিস্টার অথবা ব্রাদার, অর ব্রাদার, যে কোনো একটা বোঝাতো। বুঝতে পেরেছ? ক্লিয়ার? বলো। যদি সিবলিং সিঙ্গুলার হতো তখন আমাদের এখানে কি মিনিংটা প্রকাশ করতে বলো তো? হয় সিঙ্গুলার অথবা প্লুরাল, যে কোনো মিনিং আমাদের দিত। কিন্তু এখানে যেহেতু আমাদের প্লুরাল সিবলিংস, দেখো এখানে এস রয়েছে, তার মানে ভাই এবং বোন দুজনকে বোঝাচ্ছে এখানে। তাহলে দেখো, শেখ হাসিনা তিনি বড়, এরপরে শেখ জামাল ইনি হচ্ছে বোন, এরপরে ভাই শেখ রেহানা বোন, এরপরে শেখ রাসেল তার স্পাউস। স্পাউস শব্দের অর্থ দেখো, স্পাউস শব্দের অর্থ হচ্ছে আমাদের স্বামী অথবা স্ত্রী, স্বামী অথবা স্ত্রী। এখানে তাহলে স্পাউস বলতে কাকে বোঝাচ্ছে? এখানে স্পাউস বলতে বোঝাচ্ছে হচ্ছে স্ত্রীকে বোঝাচ্ছে। ঠিক আছে? এখানে ওয়াইফ না বলে এর থেকে আরেকটা সুন্দর একটা শব্দ স্পাউস। এই দুটো শব্দ সিবলিং এবং স্পাউস, এই দুটো শব্দ থেকে অ্যাডমিশন টেস্টে কিন্তু আসবে। তাহলে দুটো শব্দের মিনিংটা মনে রাখা যাবে? দুটো শব্দের মিনিংটা মনে রাখা যাবে কিনা? দুইটা শব্দের মিনিংটা কি মনে রাখা যাবে? স্পাউস শব্দের অর্থ হচ্ছে স্বামী অথবা স্ত্রী, দুইটাই হয়, কিন্তু আমাদের এইখানকার মধ্যে বোঝাচ্ছি স্ত্রীকে। কারণ কি, সুলতানা কামাল ইনি হচ্ছেন একজন মহিলা মানুষ, সেজন্য এখানে স্ত্রী এই বিষয়টা বোঝাচ্ছেন। তাহলে শেখ কামালের সংক্ষিপ্ত বায়োগ্রাফি বা জীবন বৃত্তান্ত আমরা এখানে দেখে নিলাম। ওকে, আচ্ছা, পরে যদি আমরা যাই, পরের অংশে যদি যাই, পরের পার্টে যদি আমরা যাই, তাহলে এখানে দেখি আমরা, এখানে হচ্ছে আমাদের কি আছে দেখো তো। এখানে হচ্ছে আমাদের যে প্যাসেজটা আছে, সেই প্যাসেজটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্যাসেজের শুরু থেকে এখানে দেওয়া আছে। আমরা একটু পড়ি, দেখি এখানে কি কি বিষয়গুলো আলোচনা নিয়ে আছে। দেখো, রিড দ্য টেক্সট, টেক্সটটি পড়ো। এখানে যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটা পড়তে বলা হয়েছে। অন, অন শব্দের অর্থ হচ্ছে উপরে অথবা বিষয়ে, অর্থ হচ্ছে এখানে বিষয়ে, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে। কার বিষয়ে? শেখ কামালের বিষয়ে, যেটা যেটা হাইলাইট করেছে বা বর্ণনা করেছে, প্রকাশ করেছে ডিফারেন্ট, বিভিন্ন অ্যাসপেক্টস, দিক অফ হিজ লাইফ, যেটা শেখ কামালের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে যদি আমি এটা বলি, এই শব্দটা হচ্ছে আমাদের পার্টিসিপল, আমি সংক্ষেপে রেখে দিলাম। এটা গ্রামাটিক্যাল পরিভাষায় এটাকে বলা হয় পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আচ্ছা, ডিফারেন্ট শব্দটাকে গ্রামাটিক্যাল পরিভাষায় এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর এই শব্দটা অবশ্যই আমাদের নাউন হবে। অফ প্রিপোজিশন হিজ লাইফ, লাইফটা হচ্ছে আমাদের নাউন। তাহলে এখানে আমরা এই প্যাসেজের মধ্যে শেখ কামালের জীবনের বিভিন্ন ধাপ, বিভিন্ন পর্যায়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানতে পারবো। ঠিক আছে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানতে পারবো। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই শেখ কামালের এই প্যাসেজটা, বিস্তারিত এখন দেখা শুরু করি। ওকে, আচ্ছা,
তোমরা যদি আমার কোনো কথা বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। ওকে, আজকে ক্লাসটা আমার কাছে কেমন যেন লাগতেছে, যে ক্লাস নেওয়ার কথা ছিল আমার জুমে, সেখানে আমার ক্লাস নিতে হচ্ছে ফেসবুক লাইভে। জুমে ক্লাস নিয়ে একটা ভালো সাইট হচ্ছে, এখনো আমি জুমে ক্লাস নেওয়ার একটা ভালো সাইট বা ভালো দিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন প্রশ্ন করি শিক্ষার্থীরা সরাসরি আমাকে, ধরো তুমি এখানে আমার সামনে কথা বলছো, আমি সেটা আমার কান দিয়ে শুনতেছি। আবার আমি যখন কথা বলি তোমরা ঠিক কান দিয়ে শুনে আবার আমাকে প্রশ্ন করতেছে, লিখতে হচ্ছে না, মুখে তুমি বলে প্রশ্ন করছো, তাই না? এটা হচ্ছে আমার কাছে ভালো লাগে, সেজন্য হচ্ছে আমি এখন পর্যন্ত অন্য সকল প্ল্যাটফর্ম, আই থিঙ্ক ফেসবুক লাইভে ক্লাস নেই, ফেসবুক গ্রুপে আমি মনে হয় একমাত্র যে তোমাদের সাথে সরাসরি কথা বলে ক্লাস নেই। আচ্ছা, ওকে, অলরাইট। দেখো এখানে দেখি আমরা প্যাসেজটা এখন দেখি। প্যাসেজটা শুরু হয়েছে, দেখো, শেখ কামাল। শেখ কামালকে, শেখ কামাল হচ্ছে ও, শেখ কামালকে, এটা দেখো এখানকার মধ্যে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হয়েছে, মানে ইনভার্ট কমা না, কমার মধ্যে দেওয়া হয়েছে। এটা কিসের মধ্যে দেওয়া হয়েছে? কমার মধ্যে। যদি কোনো একটা নাম লেখে বা কোনো একটা কিছু নাউন লেখে, এরপরে যে নাউনটা থাকে এই দুইটাকে যদি কমার মধ্যে রাখা হয় এটাকে বলা হয় অতিরিক্ত ইনফরমেশন। অর্থাৎ আমি হয়তো এটা জানবো না এটা কি, এই অর্থাৎ আমাকে এই প্যাসেজ সম্পর্কে, এই নাউনটা সম্পর্কে আমাকে একটা তথ্য দেওয়া হয়েছে, এই তথ্যকে বলা হয় অতিরিক্ত ইনফরমেশন। আর গ্রামাটিক্যাল পরিভাষায় এটাকে বলা হয় অ্যাপোজিশন। কি বলে বলো তো সবাই? গ্রামাটিক্যাল পরিভাষায় এটাকে বলা হয় অ্যাপোজিশন বলা হয়, অ্যাপোজিশন বলা হয়। এই বিষয়টা তোমরা পাবা তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রের মডিফায়ারের মধ্যে। ইংলিশ দ্বিতীয় পত্রের মডিফায়ারের মধ্যে এই কথাটা তোমরা পাবা। এটাকে বলা হয় কি বলতো? অ্যাপোজিশন। এখন শেখ কামালকে সেটা হয়তো তুমি জানতে পারি, কিন্তু অনেকেই এটাকে জানে না। তো সেই জন্য এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। আর নাউন ইন অ্যাপোজিশন যখন হয়, নাউন ইন অ্যাপোজিশনটা কিসের মধ্যে থাকবে বলো তো? নাউন ইন অ্যাপোজিশনটা কিসের মধ্যে থাকবে? কিসের মধ্যে থাকবে? কমার মাঝে। দেখো এখানেও কমা আছে, এখানেও কমা আছে, কমার মাঝে থাকবে। তিনি কে? দ্য ইল্ডেস্ট সান। ইল্ডেস্ট সান, সবচেয়ে বড় ছেলে, বড় ছেলে। ইল্ড, এই শব্দটা দেখো, এই শব্দটা হচ্ছে আমাদের ওল্ড। ওল্ড, ওল্ডার, ওল্ডার, ওল্ডেস্ট। ঠিক আছে, এটা একটা, এটাকে কম্পারেটিভ ফর্ম, এটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। ওকে, এটার আরেকটা ফর্ম হয় ইল্ডার এবং ইল্ডেস্ট। ইল্ডেস্ট, ঠিক আছে, এই দুইটা ফর্ম আমাদের হয়ে থাকে, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, অথবা ওল্ড, ইল্ডার, ইল্ডেস্ট। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হয়ে থাকে। ওল্ড যখন বলে, ধরো তুমি যখন বলো সে আমার চেয়ে বয়সে বড়, সে আমার চেয়ে বয়সে বড়, তো সেই ক্ষেত্রে তুমি ওল্ডার শব্দটা ব্যবহার করতে পারবে না। হি ইজ ওল্ডার দেন মি অথবা আই, হি ইজ ওল্ডার দেন আই। তাহলে এই বড় কথা বোঝাতে গেলে তুমি কম্পারেটিভ ফর্ম এটা ব্যবহার করতে হবে। এখন এই ওল্ডার এবং ওল্ডেস্ট কিংবা ইল্ডার অথবা ইল্ডেস্ট এই শব্দগুলোর মধ্যে পার্থক্য যদি বলি, পার্থক্যটা কি? ওল্ড সেটা যেই কোনো সম্পর্কে বুঝাবে, যেই কোনো ধরনের ভ্রাতৃত্ব বন্ধনের বিষয়কে বুঝাবে, কিন্তু ওল্ড দের পরিবর্তে যদি ইল্ডেস্ট হয় অথবা ইল্ডার হয় সেই ক্ষেত্রে বুঝাবে হচ্ছে আপন ভাইকে। ধরো আমার ভাই, আমার ভাইয়ের নাম হচ্ছে রাজু, তো রাজু হচ্ছে আমার চেয়ে বড়, তো আমি বললাম রাজু ইজ মাই ইল্ডার ব্রাদার, রাজু আমার ভাই। ঠিক আছে, আমি এটাকে লিখি, দেখো, রাজু আমার ভাই, আমার বড় ভাই বোঝাচ্ছি আর কি, হ্যাঁ, আমার বড় ভাই। তো এখানকার মধ্যে এবং বয়সও সে আমার চেয়ে বড়, তাহলে এখানে আমি কি লিখবো? রাজু ইজ মাই ওল্ডার ব্রাদার নাকি ইল্ডার ব্রাদার? কোনটা লিখবো বলো তো দেখি, কোনটা লিখবো? তোমরা এখন যদি বুঝে থাকো তাহলে এটা এটা লিখে ফেলো, রাজু ইজ মাই ড্যাশ ব্রাদার, ড্যাশ ব্রাদার। যদি বুঝে থাকো তাহলে হচ্ছে এটা লিখে ফেলো। ওল্ডার নাকি ইল্ডার, কোনটা হবে রাইট অ্যান্সার? তোমরা এটা অ্যান্সার করতে হবে। হ্যাঁ, রাজু ইজ মাই ওল্ডার ব্রাদার নাকি ইল্ডার ব্রাদার, কোনটা হবে? কোনটা হবে বলো তো? এখানে হবে আমাদের ইল্ডার, কারণ সে আমার আপন ভাই, সেজন্য আমাদের হি ইজ মাই ইল্ডার ব্রাদার
এটা হবে সঠিক উত্তর। তাহলে এখানকার মধ্যে দেখো, এই যে শেখ কামাল তিনি হচ্ছে ইল্ডেস্ট সান, সে হচ্ছে বড় বড় তোর, হ্যাঁ, বড় ছেলে, সান ছেলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, অ্যান্ড বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের বড় ছেলে। ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটা সাবজেক্ট, এটাকে বলা হয় সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন অ্যাট টুঙ্গিপাড়া। দেখো আমরা প্রিপোজিশন পড়েছিলাম না, মনে আছে? প্রিপোজিশন পড়েছিলাম না? প্রিপোজিশনের মধ্যে আমরা কি দেখেছিলাম? প্রিপোজিশনের মধ্যে আমরা দেখেছিলাম বড় স্থানের আগে অ্যাট হয় হচ্ছে ছোট স্থানের আগে, আর ইন হয় হচ্ছে বড় স্থানের আগে ইন বসে। তাহলে সেম বিষয়টা এখানে দেখো, অ্যাট টুঙ্গিপাড়া ইন গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। সো গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এরপরের সেন্টেন্সে যাই। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা কি, এই যে এখান থেকে এতটুকুন পর্যন্ত কি বলতো, এই যে এখান থেকে এতটুকুন, এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। ঠিক আছে, এটা বড় স্থানের, এটা হচ্ছে কি ছোট স্থানের আগে বসছে, আর এটা ইনটা বড় স্থানের আগে বসেছে। হি স্পেন্ট, তিনি কাটিয়েছিলেন। স্পেন্ট এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখানে দেখো এটাও আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তিনি কাটিয়েছিলেন। স্পেন্ট এটা হচ্ছে ভার্ব ফর্ম, হচ্ছে স্পেন্ট। তো কাটিয়েছেন হিজ চাইল্ডহুড, তার শৈশব, চাইল্ড শব্দ অর্থ শিশু, কমন নাউন, হুড শব্দ যুক্ত হয়ে এটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থ হচ্ছে শৈশব। তিনি তার শৈশব কাটিয়েছিলেন দেয়ার মানে টুঙ্গিপাড়ায় তিনি কাটিয়েছিলেন, এটা হচ্ছে অ্যাডভার্ব। কামাল রিসিভড, তিনি গ্রহণ করেছিলেন। এটা দেখো স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। দেখো CEIVE, রিসিভ গ্রহণ করা। ঠিক আছে, তিনি গ্রহণ করেছিলেন হিজ সেকেন্ডারি এডুকেশন, তার মাধ্যমিক শিক্ষা, এট ঢাকা BF শাহীন কলেজ, ফ্রম হোয়ার হি পাস্ট SSC এক্সামিনেশন, যেখান থেকে তিনি তার SSC এক্সামিনেশন তিনি শেষ করেছিলেন। আচ্ছা, এখন তোমরা BF শাহীন কলেজের কথা বলছে, তোমরা একটু দেখে তোমরা কে কোন কলেজ স্কুল থেকে, তোমরা কে কোন স্কুল থেকে তোমাদের HSC শেষ করেছো? জাস্ট তোমাদের স্কুলের নামটা একটু মনে করো দেখি, তোমাদের স্কুলের নামটা একটু মনে করো তো দেখি, নামটা একটু জানতে চাই তোমাদের কাছে। আচ্ছা, আমি আমি তো অন্য বিষয় নিয়ে ইয়া করছি না, জাস্ট আমি যেখান থেকে আমার দাখিল বলে যেটাকে, সেই দাখিল যেখান থেকে শেষ করেছি সেখানটার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গল্লাক দারুসুন্নাত দাখিল মাদ্রাসা। গল্লাক দারুসুন্নাত দাখিল মাদ্রাসায়, সেখান থেকে বিশ্বাস করো আমি এই মাদ্রাসার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু মানে অনেক কিছু শিখেছি। ঠিক আছে, অনেক কিছু শিখেছি। আর আমি আলিম যেটাকে বলে, যেটাকে এইচএসসি বলে, এইচএসসি, তো এইচএসসি হচ্ছে শেষ করেছি হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা। BF শাহীন যশোর থেকে একজন আছে দেখি, টঙ্গী শাখা থেকে আমি শেষ করেছি। আচ্ছা, আমি এই এসএসসি এবং এসএসসির কথা আসার পরে একটা কথা মাথায় আসছে, সেটা হচ্ছে এইচএসসির পূর্ণরূপ কি আর এসএসসির এর পূর্ণরূপটা কি, এটা আমার মাথায় আসছে। তোমরা জানো কিনা আমি জানি না। এইচএসসিটা শুনলাম যে হাইসএসসি পুরো মানুষ বলতেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো সেখান থেকে তিনি অর্থাৎ BF শাহীন কলেজ থেকে তিনি পাশ করেছেন। ঠিক আছে, পাস্ট। আচ্ছা, হি ওয়াজ দেন অ্যাডমিটেড, তাকে অ্যাডমিট মানে ভর্তি করা, আর ওয়াজ অ্যাডমিটেড তাকে ভর্তি করানো হয়েছিল। কোথায়? টু ঢাকা কলেজে তাকে ভর্তি করানো হয়েছিল। আফটার হিজ এসএসসি এক্সামিনেশন, এসএসসি পরীক্ষার পরে, তিনি হয়েছিলেন ফার্স্ট ইনডিফিনিট টেন্স এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, অ্যাট দ্য ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, সমাজ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী, অব ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী হয়েছিলেন। তো তোমরা তো হচ্ছে সবাই এখন এসএসসি শিক্ষার্থী, তো তোমরা কি এসএসসির পরে সবাই
অধিকাংশই হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছো না? তুমি কি একজন তুমি কি সবাই চাচ্ছ না যে তুমি একজন একজন পাবলিক ইউনিভার্সিটির, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হও? এটা চাচ্ছ না? এটা মোটামুটি সবাই চাচ্ছে, তাই না? সবাই চায়। তো সেম ভাবে হি বিকেম এ স্টুডেন্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ সোশিওলজি অফ ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী হয়েছিলেন। আচ্ছা, এরপরে দেখি আমরা, আমি এটাকে একটু মুছে দেই, এটাকে একটু যদি মুছে দেই, দেখো কামাল হ্যাড, কামালের ছিল, দেখো কামাল হ্যাড, কামালের ছিল এ কালারফুল লাইফ, একটা রঙিন জীবন। কালারফুল অ্যাডজেক্টিভ, কালারফুলটা কি বলতো? এই হচ্ছে আমাদের আর্টিকেল ডিটারমিনার, কালারফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে লাইফ শব্দটা কি হবে? নাউন হবে। কামালের ছিল একটা রঙিন জীবন, মার্কড বাই, যেটাকে চিহ্নিত করা যায়, যেটাকে চিহ্নিত করা যায়, বাই লাইভলিনেস, প্রাণবন্ত, প্রাণবন্ত, এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। লাইভলিনেস, প্রাণবন্তর বন্ত এর মাধ্যমে, অ্যান্ড ক্রিয়েটিভিটি, এবং ক্রিয়েটিভিটি সৃজনশীলতার মাধ্যমে বর্ণনা করা যায় বা চিহ্নিত করা যায়। তার মানে তার লাইফের মধ্যে হচ্ছে ক্রিয়েটিভিটি, সে বিষয়টা ছিল। তার লাইফের মধ্যে হচ্ছে কি ছিল? প্রাণবন্ত, সেখানকার মধ্যে ডালনেস ছিল না, সেখানকার মধ্যে ডিপ্রেশনের বিষয়গুলো ছিল না। কি ছিল? কি ছিল? তাহলে লাইভলিনেস ছিল। বিসাইডস, বিসাইডস এর ব্যবহার অর্থ বিষয়টা মনে আছে? বিসাইডস, বিসাইডস, বিসাইডস প্রিপোজিশন শিখেছিলাম, বিসাইডস দি প্রিপোজিশন শিখেছিলাম, মনে আছে তোমাদের? বিসাইডস হিজ একাডেমিক স্টাডিজ, তার পাঠ্য পড়াশোনার পাশাপাশি, অর্থাৎ একাডেমিক পড়াশোনার পাশাপাশি, অর্থাৎ এটা ছাড়াও হি পারসুড, তিনি পারসু শব্দটা দেখো, এটা ভার্ব, আর এটার যে নাউন ফর্মটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে পারসুট। এই যে পারসুট, পারসু, তিনি লালন করেছিলেন হিজ ফ্যাশন ফর, ফ্যাশন ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্যাশন ফর, ফ্যাশন ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তিনি ছুটেছেন কিসের প্রতি? খেলাধুলার প্রতি, খেলাধুলা স্পোর্টস এবং কালচারাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তার একটা ভালো লাগা, আগ্রহ তার ছিল সব সময়। তো পড়াশোনার পাশাপাশি অবশ্যই অবশ্যই যে কোনো কিছুতে তোমাদের থাকতে হবে, যেটা আগ্রহ থাকতে হবে। অনেকে দেখা যায় বই পড়া, অনেকে দেখা যায় যে খেলাধুলা করা, অনেকে দেখা যায় বিতর্ক করা, অনেকে বিভিন্নভাবে লেখালেখি করা, এইগুলো হচ্ছে পড়াশোনার পাশাপাশি তোমাদের একটা আগ্রহ থাকলে এটা অবশ্যই তোমার জন্য ভালো কাজ হবে। তাহলে ফ্যাশন ফরটা কি বলতো? অ্যাপ্রোপ্রিয়েট, অন্য কালার নেই, আমি এটাকে, আচ্ছা এই কালার নেই, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এতটুকুনের মধ্যে কোনো সমস্যা আছে? বলো, এতটুকুনের মধ্যে কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো, তাই না? এতটুকুনের মধ্যে আমাদের কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমি পরের অংশটুকুনে যাচ্ছি। এখন আগের অংশটুকুনের মধ্যে দেখো, হি পারসুড এ প্যাশন ফর স্পোর্টস, খেলাধুলার কথা বলছিল সেখানকার মধ্যে, এবং কিসের কথা বলছিল? কালচারাল অ্যাক্টিভিটিসের কথা বলছিল। খেলাধুলা, কালচারাল অ্যাক্টিভিটিস, এখন সেগুলোর উদাহরণ দিচ্ছে, সেগুলোর উদাহরণ দিচ্ছে। দেখো সেগুলোর উদাহরণ দিয়ে কি বলছে দেখো, হি ওয়াজ, খেলাধুলার কথা প্রথমে বলছে, হি ওয়াজ আ ফার্স্ট ডিভিশন বাস্কেট অ্যান্ড ক্রিকেট প্লেয়ার, তার মানে ফার্স্ট ডিভিশন, প্রথম শ্রেণীর বাস্কেটবল এবং ক্রিকেট প্লেয়ার, খেলোয়াড় তিনি ছিলেন। বাস্কেট এবং ক্রিকেট খেলোয়াড় তিনি ছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং কি ছিলেন? অ্যাজ ওয়েল অ্যাজ, এবং তিনি ছিলেন এই স্পোর্টস, খেলাধুলার অর্গানাইজার। অর্গানাইজার শব্দ অর্থ হচ্ছে সংগঠক, অর্থাৎ তিনি খেলাধুলা আয়োজনও করতেন। তিনি নিজেই শুধু খেলতেন না, সাথে কি করতেন? খেলাধুলাটা তিনি আয়োজনও করতেন। অর্গানাইজার, অর্গানাইজার, আয়োজক ছিলেন। হি অলসো ইন্টারেস্টেড ইন, তিনি আগ্রহী ছিলেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ইন্টারেস্টেড ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইন্টারেস্টেড ইন অর্থ হচ্ছে আগ্রহী। ইন্টারেস্টেড ইন অর্থ কি বলো তো ভাইয়া, আপু?
ইন্টারেস্টেড ইন অর্থ কি বলো তো? আগ্রহী, বলো। ইন্টারেস্টেড ইন অর্থ কি? আগ্রহী। তিনি আগ্রহী ছিলেন। তার মানে আগেরটাতে হচ্ছে আমাদের খেলাধুলা বিষয়ক বলছে, পরের সেন্টেন্সে দেখো ওই যে কালচারাল অ্যাক্টিভিটিস এর কথা বলবে, সেটা বলে দিচ্ছে ক্লাসিক্যাল মিউজিক। তিনি ক্লাসিক্যাল গানের প্রতি, শাস্ত্রীয় গানের প্রতি তিনি আগ্রহী ছিলেন। ঠিক আছে, তিনি আগ্রহী ছিলেন। এবং এবং দেখো, এটাও ফার্স্ট টেন্স, এটাও ফার্স্ট টেন্স। এই স্টুডেন্ট অফ ছায়ানট, দেখো এটাও তিনি আবার ছায়ানটের একজন শিক্ষার্থী হয়েছিলেন। কেন হয়েছিলেন? টু লার্ন, ইনফিনিটিভ এটা, শিখতে। কি শিখতে? সিতার শিখতে, সিতার শিখতে। আন্ডার, অধীনে। দ্য টুটিয়েলাইজ শব্দ অর্থ হচ্ছে অভিভাবকত্বে, অভিভাবকত্বে অথবা অধীনে। ঠিক আছে, অভিভাবকত্বে যেটাকে বলে। ওস্তাদ ফুল মোহাম্মদ, ওস্তাদ ফুল মোহাম্মদের অধীনে বা তত্ত্বাবধানে তিনি সিতার শেখার জন্য ছায়ানটের একজন শিক্ষার্থীও তিনি হয়েছিলেন। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম, অ্যাপার্ট ফ্রম এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশনের মধ্যে ভাইয়া কিন্তু অ্যাপার্ট ফ্রম এর ব্যবহারটা তোমাদেরকে শিখাইছিলাম। প্রিপোজিশনের মধ্যেও দেখো এটা অ্যাপার্ট ফ্রমটা তোমার ভাইয়া তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারটাও শিখিয়েছিলাম। অ্যাপার্ট ফ্রম সিতার, আর অ্যাপার্ট ফ্রম আমাদের প্লাস মাইনাস দুইটা হতে পারে, মনে আছে? আচ্ছা, তো সিতার ছাড়াও কামাল হ্যাড পেশন, কামালের ছিল আগ্রহ, ছিল প্রবল আগ্রহ। এখানেও এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। পিয়ানোর প্রতি তার একটা প্রবল আগ্রহ তার ছিল, পেশন ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি হ্যাড, তার ছিল, এ গুড কালেকশন, ভালো সংগ্রহ বা অনেক সংগ্রহ ছিল, অব মিউজিক্যাল, গানের ইনস্ট্রুমেন্টস, গানের যেই ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোর ভালো একটা সংগ্রহ ছিল। কোথায়? অন দ্য সেকেন্ড ফ্লোর, দ্বিতীয় বা তৃতীয় তলায়, অফ দেয়ার হাউস, তাদের বাড়ির, অ্যাট ধানমন্ডি রোড 32 নং। সো ধানমন্ডির 32 নং বাড়িতে তার তৃতীয় তলায় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ভালো একটা সংগ্রহ তার ছিল। তাহলে লক্ষ্য করো, আমাদের আগের সেন্টেন্স যদি আমরা যদি যাই, আগের প্যাসেজের আগের, এখানে দেখো স্পোর্টসের কথা বলছে, এরপর হচ্ছে কালচারাল অ্যাক্টিভিটিস এর কথা বলছে। এখন এটার উদাহরণ দিয়ে দিচ্ছে সাথে সাথে। দেখো এই প্রথমটাতে হচ্ছে তিনি হচ্ছে ক্রিকেট প্লেয়ার ছিলেন, বাস্কেটবল প্লেয়ার ছিলেন। পরবর্তীতে বিভিন্ন গান, ইনস্ট্রুমেন্ট, সেগুলোর কথাও তিনি এখানে বলে দিচ্ছেন। তাহলে লক্ষ্য করো যে কি সুন্দর করে আমাদের বিষয়টা এখানে হয়ে যাচ্ছে। এখানে আমি আবারও দেখাচ্ছি, এখানে টুটেলাইজ শব্দের অর্থ হচ্ছে আমাদের অভিভাবকত্বে অথবা তত্ত্বাবধানে। ঠিক আছে, কি বলছি বলো তো? টুটেলাইজ শব্দ অর্থ একটু আবার বলো ভাই। দেয়ারটা কি অ্যাডজেক্টিভ? এটাকে বলা হয় হচ্ছে আমাদের ডিটারমিনার বলে অথবা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটাও বলে। ঠিক আছে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা বলে। টুটেলাইজ শব্দ অর্থ কি আবার একটু বলতে সবাই? হ্যাঁ, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থটা এসএসসির জন্য গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন টেস্টের জন্য এই ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ। অর্থ কি বলো? অর্থটা বলো সবাই, এটার অর্থ বলো সবাই। হ্যাঁ, অর্থটা বলো। তত্ত্বাবধানে অথবা অভিভাবকত্বে, তত্ত্বাবধানে অথবা অভিভাবকত্বে। ঠিক আছে, ধরো তোমার গার্ডিয়ান যিনি হবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে আমি এরপরে চলে যাই, পরের প্যাসেজে চলে যাই। দেখি পরের প্যাসেজে আমাদের কি আছে। পরের প্যাসেজ, পরের অংশটুকু নিয়ে চলে যাই। আমি ক্লাস শেষ হয়ে করেই দেন হচ্ছে তোমাদেরকে এসএসসি ভিত্তিক প্রশ্নগুলো সলভ করাবো। ইট ইজ ওয়েল নোন, খুব ভালোভাবে জানা ছিল। ওয়েল নোন টু, নো শব্দটা। আচ্ছা, আমি যখন লিখি আই ইট রাইস, আই ইট রাইস, তখন এই সেন্টেন্সের প্যাসিভ কি হয়? রাইস ইজ ইটেন বাই মি, রাইট? রাইস ইজ ইটেন, আজকে রাতে ভাত খাইছো তোমরা, বাই মি। ঠিক আছে, সো এই যে ইটের সাথে মানে আমাদের ভার্বটা এখানে কি হচ্ছে? বাই হচ্ছে। কিন্তু আমি যদি লিখি আই নো হিম, আমি তাকে চিনি, আই নো হিম, আমি তাকে চিনি, তাহলে এটার প্যাসিভটা কি হবে? হি ইজ নোন টু মি। কি হচ্ছে এখানে? হি ইজ নোন টু মি, অর্থাৎ অর্থাৎ আমাদের এখানকার মধ্যে নো এর সাথে আমাদের ভার্বটা কি হয়? ভার্ব, নো ভার্বের পরে আমাদের আমাদের
যে প্রিপোজিশনটা হয় সেটা হয় টু, এরকম কিছু ব্যতিক্রমী বিষয়গুলো হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্টে চলে আসে, অ্যাডমিশন টেস্টে আমাদের চলে আসে। তাহলে সেম বিষয়টা এখানে দেখো, ইট ইজ ওয়েল নোন টু, এটা জানা ছিল কার, টু হিজ ফ্রেন্ডস, তার মানে বন্ধুরা জানে, মানে এই বিষয়টা ভালো বন্ধুরা জানে এটা। এখানে যদি বলতো ফ্রেন্ডস নো ইট, এর ছেড়ে আর একটু সুন্দর করে ইট ইজ ওয়েল নোন টু হিজ ফ্রেন্ডস, তার এটা খুব বন্ধুদের কাছে ভালোভাবে জানা ছিল যে কামাল, শেখ কামাল ইউজ টু, দেখো ইউজ টুর ব্যবহার এখানে এসেছে, অ্যাডমিশন টেস্ট এখান থেকে আসে, এবং তোমাদের ইংলিশের মধ্যে সেকেন্ড পেপারের মধ্যে এই বিষয়টা এখানে চলে আসে, অ্যাডমিশন টেস্টও আসে, এসএসসি পরীক্ষাও আসে। দেখো আমাদের ইউজ টুর ব্যবহার তোমাদের যদি একটু দেখাই, ইউজ টুর ব্যবহার, ইউজ টুর ব্যবহার সবাই একটু লিখে নাও, তাহলে কিন্তু তোমরা এই একটা মার্কস এখানে অ্যাডমিশন টেস্টের জন্য কমন পেয়ে যাবা। ইউজ টু, ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, কি হয় বলো তো, ভার্বের বেস ফর্ম হয়। ইউজ টুর পরে কি হয় প্রথম বলছি, বেস ফর্ম হয়। এরপরে আরেকটা বলছি আমি, বি ইউজ টু, বি ইউজ টু ওর পরে আমাদের দুইটা জিনিস হয়, বি ইউজ টুর পরে আমাদের দুইটা জিনিস হয়। কি বলছি বলো, বি ইউজ টুর পরে কয়টা জিনিস হয়, দুইটা জিনিস। বি ইউজ টুর পরে হচ্ছে আমাদের আইএনজিও হয়, বেস ফর্মও হয়। কখন কোনটা হয়, কখন কোনটা হয়, বি ইউজ টুর পরে আমাদের বেস ফর্ম এবং আইএনজি। আচ্ছা স্যার ক্লাসের কি রুটিন দেওয়া আছে? হ্যাঁ, আমাদের আমাদের কোর্সের মধ্যে রুটিন তো অবশ্যই দেওয়া আছে, এটা আমি কোর্সের ইয়াতে দিয়ে দেব, গ্রুপের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, বি ইউজ টুর পরে আমাদের কি হয় বললাম, আইএনজি হয় অথবা বেস ফর্ম, দুইটাই হয়। কখন কোনটা হয়, যখন এটা সাবজেক্টটা হয় আমাদের ব্যক্তি, ব্যক্তি মানে পার্সন। আর এটা কখন হয়, যখন এটা সাবজেক্টটা হয় হচ্ছে বস্তু, সাবজেক্টটা হয় আমাদের বস্তু, ঠিক আছে, বস্তু যদি হয়, বস্তু যদি সাবজেক্ট হয়, ঠিক আছে। আর এখানে এই যে আইএনজির সাথে এখানে আরো দুইটা ওয়ার্ড ব্যবহার হতে পারে, এটার সাথে বি ইউজ টু, বিকাম ইউজ টু এবং গেট ইউজ টু, তিনটেই হতে পারে, বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু। তাহলে এটা কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে দেখো এখানে শুধুমাত্র আমাদের ইউজ টু রয়েছে, সেজন্য এখানে আমাদের কি হয়েছে, বিগিন হয়েছে। তার মানে তিনি শুরু করতেন, হিজ ডে, তার দিনটা শুরু করতেন, হাউ কিভাবে, প্র্যাকটিসিং অনুশীলন করে, প্র্যাকটিসিং অনুশীলন করে, আবার বলছি প্র্যাকটিসিং অনুশীলন করে, প্যাসিভ, এটা হচ্ছে আমাদের পার্টিসিপল, দ্য সিতার, সিতার অনুশীলন করে তিনি তার দিনটা শুরু করতেন। অ্যান্ড ডিউরিং দ্য ডে, দিনের বেলায়, প্লেইড তিনি খেলতেন, ঠিক আছে, বাস্কেটবল খেলতেন অর ফুটবল আর ক্রিকেট খেলতেন, যিনি ফার্স্ট ডিভিশন প্লেয়ার ছিলেন। আপনি সকালটা শুরু করতেন গানের মাধ্যমে, এরপরে হচ্ছে ক্রিকেট কিংবা ফুটবল তিনি খেলতেন। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। ওকে, তারপরে যাই আমরা, তাহলে তাহলে দিনের বেলায় তিনি কি করতেন, দিনের বেলায়, দিনের বেলায় তিনি সিতার বাজা, দিনের বেলায় ক্রিকেট খেলতেন, ফুটবল খেলতেন, বাস্কেটবল খেলতেন। সকালবেলায়, সকালবেলায় সিতার বাজাতেন। সন্ধ্যাবেলায় কি করতো, হি ওয়াজ সিন, তাকে দেখা যেত, হি ওয়াজ সিন, তাকে দেখা যেত কোথায়, অন স্টেজ, স্টেজে, স্টেজে তাকে দেখা যেত কি করতে, রিহার্সিং, অনুশীলন করতে। রিহার্সিং এটাও পার্টিসিপল, এ প্লে, একটা নাটক অনুশীলন করতে, ধরো নাটক তিনি অনুশীলন করতেন। ভাইয়া কিসের যেন সাউন্ড হচ্ছে, এই সাউন্ড কি সবার হচ্ছে নাকি, কিসের সাউন্ড হচ্ছে একটু জানাও তো দেখি, সাউন্ড কি সবার সমস্যা হচ্ছে, আমি একটু দেখি কিসের সাউন্ড। সাউন্ড কি হচ্ছে নাকি, সাউন্ড, যে কে যেন একজন বললো সাউন্ড হচ্ছে, বেশি সাউন্ড কি বেশি দেখি, 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 ঝড়ের মতো হাওয়া সাউন্ড শোনা যাচ্ছে, এখন ঠিক আছে কিনা দেখো তো।
ওকে ভাইয়া, আপনার হেডফোনে বস, হেডফোন কি বলছে এটা? এখন ঠিক আছে কিনা এখন জানাও তো দেখি, এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা? আই থিঙ্ক এখন ঠিক থাকার কথা, তাই না? এখন ঠিক থাকার কথা। ওকে, আমি শুরু করি, হ্যাঁ শুরু করি, এখন শুরু করি দেখি। আই থিঙ্ক এখন কোনো সমস্যা হবার কথা না। এখন এখন ঠিক থাকার কথা। ওকে দেখো, তাহলে তিনি প্লে শব্দ অর্থ হচ্ছে প্লে। প্লে অর্থ তোমরা এমনি তো খেলা বলো, তো তবে এখানে প্লে শব্দ অর্থ হচ্ছে খেলা নয়, এখানে প্লে শব্দ অর্থ হচ্ছে নাটক। প্লে শব্দ অর্থ কি বলো এখানে? নাটক। তাহলে প্লে শব্দ অর্থ হচ্ছে কি ভাইয়া? নাটক, ঠিক আছে। ওকে, তাহলে হি টুক পার্ট ইন, তিনি টেক পার্ট শব্দ অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, টেক পার্ট ইন অংশগ্রহণ করা। তিনি অংশগ্রহণ করেছিলেন স্টেজ পারফরমেন্স, নাট্যমঞ্চ যেটাকে বলে, অফ কবর, কবর নাটকের নাট্যমঞ্চে তিনি অংশগ্রহণ করেছিলেন। রিটেন বাই, যেটা লেখা হয়েছিল। প্রমিনেন্ট অর্থটা, ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থ হচ্ছে জনপ্রিয় বিখ্যাত। ফেমাস, জনপ্রিয় বিখ্যাত, ফেমাস এই অর্থটা, ঠিক আছে। জনপ্রিয় বিখ্যাত ফেমাস এই মিনিংটা এখানে প্রকাশ পাচ্ছে। ওকে, জনপ্রিয় বিখ্যাত এই অর্থটা প্রকাশ পাচ্ছে। প্রমিনেন্ট শব্দ অর্থ কি বলো? প্রমিনেন্ট অর্থ কি? প্রমিনেন্ট অর্থ কি বলতো? জনপ্রিয় বিখ্যাত, জনপ্রিয় বিখ্যাত। প্লে রাইট শব্দ অর্থ হচ্ছে নাট্যকার। স্পেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশন টেস্টে কয়েকবার আসছিল। প্লে রাইট অ্যাডমিশন টেস্টে কয়েকবার আসছিল। দেখো, প্লে রাইট আমাদের যিনি ড্রামা লিখেন, ড্রামা তাকে বলে, যিনি লেখেন তাকে বলা হয় ড্রামাটিস্ট। যিনি অ্যাসে লেখেন তাকে বলা হয় অ্যাসিস্ট, ঠিক আছে। নভেল থেকে নভেলিস্ট। কিন্তু নাটক যেটা আছে, সেই নাটক থেকে প্লে রাইটার না, আর না, এটা না কিন্তু আমাদের তাহলে কি? WRIGHT, প্লে রাইট। দেখো, WRIGHT অর্থ হচ্ছে নাট্যকার, এটা না কিন্তু আমাদের। এটা এখান থেকে অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছিল, অনেকবার আসছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। অর্থ হচ্ছে প্লে রাইট শব্দ অর্থ হচ্ছে নাট্যকার, ঠিক আছে। তাহলে আমাদের দেখো, প্লে নাট্যকারকে শহীদ মনির চৌধুরীর লেখা কবর নাটকের তিনি নাট্য, আবার শব্দ হচ্ছে না, আবার শব্দ হচ্ছে, বুঝলাম না দেখি। আমি তাহলে জানালাটা অফ করে দেই, জানালাটা অফ করে দেই। জানালা অফ করে দিলে আই থিঙ্ক সাউন্ড আরো কমে যাবে। আচ্ছা, আহ কামাল ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, কামাল ছিলেন, কি ছিলেন? ফাউন্ডার্স, প্রতিষ্ঠাতা ছিলেন, অব ঢাকা থিয়েটার, ঢাকা থিয়েটার তিনি একজন প্রতিষ্ঠাতা ছিলেন। অ্যান্ড হি ওয়াজ অলসো এ ফাউন্ডার অব স্পন্দন শিল্পী গোষ্ঠী। আর একটা সংস্থার মানে সংগঠনের নাম, সেটা হচ্ছে স্পন্দন শিল্পী গোষ্ঠীর, যেটা কি এই কালচারাল সাংস্কৃতিক অর্গানাইজেশন, সাংস্কৃতিক একটা সংগঠন ছিল। এইরকম স্পন্দন শিল্পী গোষ্ঠীর একটা আহ শিল্প গোষ্ঠীর একটা প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। হু ডাজ নট নো, কে জানতো না, দ্যাট। এখানে দেখো আমাদের হু ডাজ নট নো, কে জানতো না, এটা হচ্ছে দেখো এই অংশটুকু হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্যের পরে যদি আরেকটা সেন্টেন্স আসে, আরেকটা ক্লজ আসে, সেই ক্লজ, সে প্লে রাইট অর্থ উল্লেখযোগ্য হবে। বোকা কি বলতেছ? কুসুম আন্দাজি বলতেছে, প্লে রাইট শব্দটা হচ্ছে নাট্যকার, বোকা আন্দাজি বলতেছে কেন? এরপরে হু ডাজ নট নো, এটার পরে হচ্ছে কি হয়, আরটা যদি ক্লোজ আসে, সেই ক্লোজটা হচ্ছে আমাদের কি হবে? দ্যাট দিয়ে শুরু হবে। দ্যাট দিয়ে, দেখো এখানে একটা দ্যাট দিয়ে শুরু হয়েছে। আমরা হচ্ছে যদি পরবর্তীতে যদি বঙ্গবন্ধুর স্পিচটা দেখি, সেখানটার মধ্যে দেখবো, এখানকার মধ্যে হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, সেখানকার মধ্যে আমাদের আছে দ্যাট দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। দ্যাট দিয়ে শুরু হয়েছে, তার মানে হু ডাজ নট নো, কে জানতো না, তার মানে সবাই জানতো,
সবাই জানতো যে কামাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ আবাহনী। যে কামাল হচ্ছে আবাহনী মোহামেডান যে খেলার ইয়া বলে না, হ্যাঁ, সে আবাহনীর তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। অ্যান্ড যেটা হচ্ছে ক্রীড়াচক্র দ্যাট ইন্ট্রোডিউস, যেটা হচ্ছে পরিচয় করিয়ে দিয়েছিল মডার্ন ফুটবল, আধুনিক ফুটবলকে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আধুনিক ফুটবলকে যেটা পরিচয় করিয়ে দিয়েছিল। তার মানে হচ্ছে আধুনিক ফুটবল পরিচয় করে দেওয়ার জন্য কামালের অবদান অনেক বেশি, অনেক বেশি। এখন এটা তো কামালের বিভিন্ন কথা বললো, এখন এসে হচ্ছে কামালের কিছু বৈশিষ্ট্যের কথা এখন আমরা একটু জানবো। কামালের কিছু বৈশিষ্ট্যের কথা, কামাল কি কি করতেন সেই বিষয়টা আমরা এখন জানবো। দেখো, দেয়ার আর, হেয়ার এবং দেয়ারের ব্যবহার। হেয়ার এবং দেয়ারের পরে দেখো, হেয়ার অথবা দেয়ারের পরে পরবর্তী যে নাউনটা থাকবে সেই নাউন অনুসারে হচ্ছে আমাদের ভার্বটা হয়ে থাকে। এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব, এই নাউনটা যদি প্লুরাল হয় এখানে প্লুরাল ভার্বটা হয়ে থাকে। তাহলে লক্ষ্য করি আমরা এখানে ট্রেডসটা যেহেতু আমাদের প্লুরাল হয়েছে, সেই জন্য আমাদের এখানে কি হয়েছে, আর হয়েছে। দেয়ার আর ইন্টারেস্টিং ট্রেডস, কিছু ট্রেড শব্দ অর্থ হচ্ছে বৈশিষ্ট্য অথবা ক্যারেক্টারিস্টিক্স, শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য অথবা ক্যারেক্টারিস্টিক্স। অ্যাট্রিবিউটস, আরো যদি তুমি সিনোনিম বলো অ্যাট্রিবিউটস লিখে নিতে পারো, আরো যদি সিনোনিম বলি অ্যাট্রিবিউটস, ঠিক আছে, অ্যাট্রিবিউটস বৈশিষ্ট্য, ঠিক আছে। ইন কামালস ক্যারেক্টার, কামাল চরিত্রে আরো কিছু বৈশিষ্ট্য ছিল। হি ওয়াজ দ্য ইল্ডেস্ট সান অফ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড লেটার প্রেসিডেন্ট, তিনি ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের ছেলে। অ্যান্ড ইয়েট হিজ লাইফ ওয়াজ ভেরি সিম্পল, তারপরেও তার জীবন ছিল, ভেরি শব্দটা অ্যাডজেক্টিভ, সিম্পল অ্যাডভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার জীবনটা ছিল খুবই সাধারণ, খুবই সাধারণ। অ্যান্ড হি ডিড নট টেক এনি অ্যাডভান্টেজ, তিনি কোনো ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেননি। অফ হিজ ফাদার্স নেম অ্যান্ড অফিস, তার বাবার নাম কিংবা তার অফিস শব্দের অর্থ হচ্ছে এখানকার মধ্যে এই যে মিনিস্ট্রি, মানে প্রাইম মিনিস্টারশিপ এবং হচ্ছে প্রেসিডেন্সির, এটার কোনো কোনো সুযোগ সুবিধা তিনি গ্রহণ করেনি, ঠিক আছে। অর্থাৎ তিনি নিজের লাইফটা নিয়ে তিনি ছিলেন যে না আমি বেস্ট, ওকে, আমি নিজে যা করব সেটাই। অ্যাজ হি লাভ টু স্পেন্ড, যেহেতু তিনি ভালোবাসতেন, লাভের ফলে আমাদের ইনফিনিটিভ হয়, সেজন্য এখানে কি হয়েছে, ইনফিনিটিভ হয়ে আছে। দেখো, যেহেতু তিনি ভালোবাসতেন কাটাতে সময় উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে, কোথায়, এট টুঙ্গিপাড়াতে তিনি বন্ধুদের সাথে সময় কাটাতে পছন্দ করতেন। ইন হিজ চাইল্ডহুড, তার শৈশবে, হি লাভ টু ডু সো, তিনি সেম বিষয়টা ডিউরিং হিজ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ডেইজ, তার বিশ্ববিদ্যালয় এবং হ্যাঁ ক্ষমতা তো এটা অবশ্যই, নাম এবং অফিস, তার মানে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট, এটা তো ক্ষমতাই বোঝাবে, সেটা তো ক্ষমতাই আসে, তাই না? তুমি আলাদা করে যদি বলো সেটার অফিস বলতে ওই বিষয়টা, কিন্তু এখানে ক্ষমতাটাও তুমি বুঝাতে পারো, সমস্যা নেই, পাওয়ার। আচ্ছা, তিনি বিশ্ববিদ্যালয় এবং কলেজ জীবনে সে সেম ভাবে বন্ধুদের সাথে সময় কাটাতে তিনি পছন্দ করতেন। এখন এই সেন্টেন্সটা আমাদের মধ্যে দেখো, এখানেও ইনফিনিটিভ হয়েছে, এখানেও ইনফিনিটিভ হয়েছে। এখন দেখো, ওয়াচিং গুড মুভিজ, ওয়াচিং এটা হচ্ছে আমাদের জিরান্ড, এটা সাবজেক্ট তথা এটা আমাদের জিরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। গুড মুভিজ, ভালো মুভি দেখা, কোথায় দেখা, উইথ দ্যাম, অর্থাৎ উইথ দ্যাম মানে বন্ধুদের সাথে। ইন মধুমিতা নাচ বলাকা সিনেমা হলের মধ্যে বন্ধুদের সাথে দেখা ছিল। ওয়াজ, এটা দেখো এই ভার্বটা হচ্ছে আমাদের ওয়াজ, কেন, ওয়াচিং এর ভার্ব হিসেবে এটা ব্যবহার হয়েছে। ওয়াজ সামথিং দ্যাট হি রিয়েলি লাইকড, যা তিনি অবশ্যই খুব ভালোভাবে তিনি পছন্দ করতেন। তাহলে রিয়েলিটা অ্যাডভার্ব আর লাইকড এটা হচ্ছে আমাদের ভার্ব, ঠিক আছে, ওকে। তারপরে যদি যাই আমরা, কামাল জানতেন দেয়ার ইজ নো শর্টকাট। দেখো এখানে এটা সিঙ্গুলার যেহেতু নাউন, সেজন্য এটা আমাদের ইজ হয়ে আছে। শর্টকাট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু সাকসেস, সফলতার কোনো সংক্ষিপ্ত পথ নাই। এখানে এই ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রুম আপ,
নিজেকে প্রস্তুত করা। হি গ্রুমড হিমসেলফ আপ, তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন অ্যাজ এ ইয়াং ম্যান, একজন যুবক হিসেবে। হু আর্নড সাকসেস বাই ডিডন্ট অব, বাই ডিডন্ট শব্দ অর্থ, এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থ হচ্ছে মাধ্যমে। অর্থ কি বলতো? মাধ্যমে। বাই মাধ্যমে পারসিভিয়ারেন্স অ্যান্ড কমিটমেন্ট। পারসিভিয়ারেন্সের মিনিংটা সবাই একটু লেখো। পারসিভিয়ারেন্সের মিনিংটা সবাই একটু লেখো। পারসিভিয়ারেন্সের মিনিংটা সবাই একটু লিখো। আমি একটু দেখতে চাচ্ছি তোমাদের লেখাগুলো। হ্যাঁ, পারসিভিয়ারেন্স এবং কমিটমেন্টের মাধ্যমে, পারসিভিয়ারেন্স ধৈর্য, অধ্যবসায় এবং কমিটমেন্টের মাধ্যমে তিনি নিজেকে একজন ইয়াং মানুষ হিসেবে প্রস্তুত করেছিলেন। ঠিক আছে। উইথ দ্য পাকিস্তান, ওয়েন যখন দ্য পাকিস্তান মিলিটারি বিগেইন ইস্ট জেনোসাইড। জেনোসাইড শব্দ অর্থ, এটা নাউন, অর্থ হচ্ছে গণহত্যা। অর্থ হচ্ছে গণহত্যা। যখন পাকিস্তানিরা হচ্ছে গণহত্যা শুরু করেছিলেন, ঠিক আছে, গণহত্যা শুরু করেছিলেন ইন বাংলাদেশে হি জয়েন্ট, তিনি অংশগ্রহণ করেন লিবারেশন, স্বাধীনতা ওয়ার, স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। অ্যান্ড রিসিভড, এবং তিনি নেন মিলিটারি ট্রেনিং অ্যাট মূর্তি ক্যাম্পের মধ্যে তিনি সামরিক প্রশিক্ষণ তিনি নিয়েছিলেন। মিলিটারি শব্দ হচ্ছে সামরিক অ্যান্ড ট্রেনিং প্রশিক্ষণ। লোকেটেড, মূর্তি ক্যাম্পটা কোথায় অবস্থিত? যেটা হচ্ছে অবস্থিত হিমালয় ফুট হিলস, হিমালয়ের পদদেশে, ইন ইন্ডিয়া। দিস টল ইয়াং ম্যান, এই লম্বা যুবকটি, হু ক্যারিড হিমসেলফ বাই, যিনি নিজের সাথে ছিল, ডিগনিটি, মর্যাদা, অ্যান্ড পসেসড, যার অধিকারে ছিল, রিমার্কেবল, উল্লেখযোগ্য ট্রেটস, বৈশিষ্ট্য, অফ লিডারশিপ, যার মধ্যে ছিল নেতৃত্বের একটা গুণাবলী ছিল, সংক্ষেপে যদি বলি। বিকাম এডিসি অফ জেনারেল আতাউল গনি ওসমানী, যিনি হয়েছিলেন জেনারেল গনি আতা ওসমানের একজন এডিসি হয়েছিলেন। এন্ড যিনি ছিলেন কে? জেনারেল আতাউল গনি ওসমানীকে কমা দিয়ে বলে দিচ্ছেন এখানে দেখো, যিনি ছিলেন কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশ আর্ম ফোর্সেস ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, স্বাধীনতা যুদ্ধের সময় যিনি ছিলেন মানে মেইন কমান্ডার যিনি ছিলেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম তার কথা। আমরা এরপরে চলে যাই। আমরা এখন যুদ্ধ শেষ, যুদ্ধের পরে দেখি কি হয়, যুদ্ধের পরের কাহিনী কি হয় দেখি। যুদ্ধের পরের কাহিনী কি হয়? আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পরে বা যুদ্ধের পরে। স্বাধীনতা আমরা অলরেডি অর্জন করে ফেলেছি, এটা নাউন। হ্যাঁ, স্বাধীনতার পর শেখ কামাল কুড ইজিলি রিমেইন, কুডটা হচ্ছে মডাল ভার্ব, ইজিলিটা অ্যাডভার্ব, রিমেইনটা হচ্ছে ভার্ব। তিনি থেকে যেতে পারতেন ইন বাংলাদেশের আর্মি দেন পাস, এখন তিনি এই যে এখানে কুড আছে সেজন্য এখানে পাস হয়েছে, মানে তিনি কাটাতে পারতেন এ সিকিউর, নিশ্চিত, অ্যাডজেক্টিভ, লাইফ, জীবন, তিনি একটা নিশ্চিত জীবন কাটাতে পারতেন। বাট তিনি সেটা না করে তিনি কি করেছেন দেখো, হি প্রিপেয়ার্ড, তিনি বেছে নিয়েছেন টু এঙ্গেজ হিমসেলফ ইন কান্ট্রি বিল্ডিং দেশ গঠনে নিজেকে নিয়োজিত করতে তিনি বেছে নিয়েছেন, এবং অর্গানাইজিং দ্য ইয়াং ফোর্সেস, এবং যুব সমাজদেরকে টু দ্যাট এন্ড, শেষ পর্যন্ত তিনি যুব সমাজকে দেশ গঠন এবং যুব সমাজদেরকে গঠনে তিনি শেষ পর্যন্ত এগিয়ে এসেছিলেন। জার্নালিস্ট, এজন্যই জার্নালিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা তিনি বলেছেন ইন হিজ ওয়ান অফ হিজ কলামস, তার একটা কলামে বলেছিলেন, যে কলামটার নাম কি? কলামটার নাম হচ্ছে একজন শেখ কামাল। সেখানকার মধ্যে তিনি লিখেছেন কোথায়? বাংলা ট্রিবিউন পত্রিকায়। রাইটলি সে, সঠিকভাবেই বলেছেন যে দ্য ইউনিক কোয়ালিটিস, এই অনন্য, ইউনিক শব্দটা অ্যাডজেক্টিভ, কোয়ালিটি শব্দটা হচ্ছে নাউন, এই অনন্য বৈশিষ্ট্য অফ শেখ কামালের এই অনন্য বৈশিষ্ট্য সমূহ, স্পেশালি বিশেষ করে হিজ হোল হার্টেড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইনভলভমেন্ট, তার স্বতঃস্ফূর্ত সম্পূর্ণভাবে অংশগ্রহণ, ইনভলভমেন্ট অর্থ হচ্ছে অংশগ্রহণ, এটা নাউন। হ্যাঁ, ইন স্পোর্টস, খেলাধুলায়, অ্যান্ড কালচার, এবং হচ্ছে সংস্কৃতিতে। আর নেভার সিন, দেখা যায়নি, প্যাসিভ হয়েছে, নেভার সিন দেখা যায়নি, এনি সান, কোনো ছেলে,
কোন কন্যার ডটার অফ এনি প্রেসিডেন্ট। বাংলাদেশে এখন পর্যন্ত যত প্রেসিডেন্ট এসেছে অথবা যত প্রাইম মিনিস্টার এসেছে অথবা যত উচ্চ পদস্থ কর্মকর্তা বাংলাদেশে এসেছে এরকম কারোর ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়নি, যে যে হচ্ছে খেলাধুলাতে অংশগ্রহণ করছে অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে সম্পূর্ণভাবে ইনভলভমেন্ট আছে, এটা কোথাও দেখা যায়নি। একমাত্র কার মাঝে ছিল? শেখ কামালের মাঝেই ছিল। ওকে, আচ্ছা, আমাদের এই অংশটুকুন বললেই শেষ হয়ে যাবে আজকের প্যাসেজটা, দেন আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, এবং এখান থেকে হচ্ছে আমরা এই প্র্যাকটিস থেকে আমরা আবার দেখব যে কিভাবে আমাদের সলভগুলো করতে হয়। আই মিন এটা কি বলে, ভুলে গেলাম, প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়। আচ্ছা, দিস আনফরচুনেট, এটা দুর্ভাগ্য, এটা অ্যাডজেক্টিভ। দুর্ভাগ্যজনক যে জাস্ট আফটার 10 days অফ হিজ 26th বার্থডে, মাত্র তার 26তম জন্মদিনের 10 দিন পরে তিনি মারা যান 15 আগস্ট, তার মানে তার জন্ম হচ্ছে 5 আগস্ট, তাই না? তো জন্মদিনের মাত্র 10 দিন পরে, আফটার অনলি এ মান্থ অফ হিজ ম্যারিজ উইথ সুলতানা কামাল, সুলতানা কামালের সাথে মাত্র বিয়ের 1 মাস পরে, 1 মাসের পরে, যিনি সুলতানা কামাল কে ছিলেন দেখো, এখন বলতো সুলতানা কামাল কে ছিলেন, এখানে এটা কমা দিয়ে এই পাশের অংশ যদি কমা দিয়ে দেওয়া আছে, তাহলে এটাকে কি বলবে বলো তো দেখি, তাহলে এটাকে কি বলবে বলো সবাই, এটার নাম কি বলো? গ্রামাটিক্যাল পরিভাষাটা এখন তোমরা একটু বলো, এটার নাম কি? গ্রামাটিক্যাল পরিভাষাটা তোমরা একটু বলো, এটার নাম কি হবে? হ্যাঁ, গ্রামাটিক্যাল পরিভাষা, এটার নামটা তোমরা একটু বলো। হ্যাঁ, সবাই বলো। থ্যাংক ইউ, এই তো মাশাআল্লাহ, তোমরা পারতেছো, টেক্সট বুকে এখন গ্রামার গুলো তোমরা আইডেন্টিফাই করতে পারতেছো, গুড। এটার নাম তাহলে, নাম কি বলো? গুড। এটা হচ্ছে বলে তাহলে নাউন অ্যাপোজিশন, যিনি হচ্ছে ব্লু মেডেল প্রাপ্ত খেলাধুলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলায় ব্লু মেডেল প্রাপ্ত। অ্যান্ড হিজ লাইফ কাট শর্ট, তার জীবনটা সংক্ষিপ্ত হয়েছিল বাই এ গ্রুপ, একটা দলের মাধ্যমে, কাওয়ার্ডলি কিলার্স, এক দল ভীতু কাপুরুষ হত্যাকারীর মাধ্যমে তার জীবনটা সংক্ষিপ্ত হয়ে গেছে, তার মানে তিনি মারা গিয়েছেন। এখানে লক্ষ্য করি আমরা, এই যে কাওয়ার্ড, কাওয়ার্ড শব্দটা আমাদের এটা হচ্ছে নাউন, ঠিক আছে? আর নাউনের শেষে যদি আমরা অ্যালওয়াই যুক্ত করি সেটা কি হয় বলতো? নাউনের শেষে যদি আমরা অ্যালওয়াই যুক্ত করি তখন সেটা হয় হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এই জন্য আমাদের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। ওকে, তাহলে এটাকে অ্যাডভার্ব যদি বানাতে চাই, ইন এ কাওয়ার্ডলি ম্যানার, এটাকে এরকম ভাবে অ্যাডভার্ব বানাতে হবে। বোথ হি অ্যান্ড হিজ ওয়াইফ, তিনি এবং তার স্ত্রী, অ্যালং উইথ বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু সহ বঙ্গমাতা, অ্যান্ড মোস্ট মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলিজ ওয়ার অ্যাসাসিনেটেড, সবাই কি হয়েছিল? অ্যাসাসিনেটেড শব্দটা হচ্ছে ভার্ব, সবাইকে হত্যা করা হয়েছিল, ঠিক আছে? অ্যাসাসিনেট শব্দটা হচ্ছে ভার্ব, এটা নাউন ফর্মটা মনে রাখার, এটার স্পেলিংটা আবার পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে আসে, অ্যাডমিশন টেস্টে এটা আবার পরীক্ষা আসে। এটা কিভাবে মাথায় রাখবে দেখো, এস 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 আই নেশন, অ্যাসাসিনেশন শব্দটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসে। দেখো, এস মানে গাধা, এস মানে গাধা, এরপরে আই আম, এরপরে হচ্ছে জাতি, নেশন। তাহলে এটা মনে রাখার কৌশল কি? কৌশল কি বলতো? কৌশল কি? কৌশল হচ্ছে গাধার উপরে গাধা, তার উপরে আমার উপরে জাতি, তার মানে গাধা গাধা আমি জাতি, গাদা গাদা আমি জাতি। সো এইভাবে তুমি এটা স্পেলিংটা মাথায় রাখতে পারো। এটা হচ্ছে ভার্ব আর এটা নাউন ফর্ম হচ্ছে অ্যাসাসিনেশন। ওকে, তো পারবা না এখন তোমরা এটা বলো তো দেখি, পারবা বলো? আমরা এখন প্রশ্ন সলভ করি, কি বলো? হ্যাঁ, আমরা এখন প্রশ্ন সলভ করি, পারা যাবে? গাধা গাধা আমার উপরে জাতি, গাধা গাধা আমার উপরে জাতি, গাধার উপরে গাধা, আমার উপরে, তার উপরে আমি, আমার উপরে জাতি। হ্যাঁ, এইভাবে মাথায় রাখবা, গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি, গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে কে? জাতি।
পারা যাবে না এখন? বলো, সহজ না? ওকে, তাহলে দেখো আমরা যা যা শিখলাম এগুলো দেখবে এখন এসএসসি পরীক্ষা। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে এই প্রশ্নটা আসছে। এটা কালারটা লাল দিলে আসবে মানে ভালো। 2023 সালের এই প্রশ্নগুলো। হ্যাঁ, এখানে দেখো লাইভলিনেস প্রাণবন্ত জানতে চাওয়া হয়েছে, তার মানে লাইভ, লাভলি হয়েছে, এটা লাইভ আছে, লাভলি ভালোবাসার কথা বলেনি। ওয়ারি অর্থ ক্লান্ত, এক্সিউভারেন্স এটাই হবে টাননেস ক্লান্ত বিষয় বলছে, তার মানে সি নাম্বারটা হবে। টেক পার্ট ইন অর্থ কি জানা ছিল? হি টেক পার্ট ইন অংশগ্রহণ করতেন, হ্যাঁ ওইখানে প্যাসেজের মধ্যে ছিল, সেখানকার সেটা আমরা দেখে নেব। তাহলে অংশগ্রহণ করা, তাহলে অংশগ্রহণ করা কোনটা হবে? গট আউট, মানে গট আউট তো হবে না, এটা বের হয়ে যাওয়া। শো অফ দেখানো, পার্টে এটা কি পার্টে অংশগ্রহণ করা, অ্যাবান্ডন উচ্ছেদ করা, তার মানে সি নাম্বারটা হবে আমাদের সঠিক উত্তর। ওকে, সি নাম্বারটা হবে, সি নাম্বারটা হবে আমাদের। এই এমসিকিউ গুলো কোন বইয়ের? এইগুলো হচ্ছে আমাদের টেক্সট হ্যাক্স বইয়ের, টেক্সট হ্যাক্স বই থেকে এটা। দেখো, শেখ কামাল বিকেম হয়েছিলেন এ স্টুডেন্ট অফ ছায়ানট উইথ এ ভিউ টু। টেক্সট বুকের মধ্যে প্যাসেজটা যদি আমরা দেখি, যদি তোমাদেরকে প্যাসেজটা ভাইয়া বের করে দেখাই, প্যাসেজের মধ্যে দেখো কি ছিল এখানে? টু লার্ন সিতার। দেখো, টু লার্ন সিতার, হ্যাঁ এখানে তো, হ্যাঁ এটাই টু লার্ন সিতার। কই সিতারটা কই? টু লার্ন সিতার ছিল আমাদের, হ্যাঁ এই যে পেয়েছি। দেখো, বিকাম টু লার্ন সিতার, এখানে কি আছে দেখো তো? প্যাসেজের মধ্যে আমাদের এখানে কি আছে? ইনফিনিটিভ আছে না? ইনফিনিটিভ আছে, ঠিক আছে। ইনফিনিটিভ দেওয়া আছে, কিন্তু দেখো আমাদের এখানে এই যে প্রশ্নটাতে যদি আমরা চলে যাই, এই প্রশ্নের এখানে তাহলে অ্যান্সারটা কি হবে দেখো? এখানে হচ্ছে উইথ এ ভিউ টু, তার মানে ওইখানে ছিল টু লার্ন সিতার, তার মানে আমাদের এখানে এই নম্বরটা দিলে কি হবে অ্যান্সার? সবাই একটু লেখো তো। হ্যাঁ, তিনের অ্যান্সার কি এই নম্বর দিলে কি হবে? তিনের তিনের এই নাম্বারটাকে দিলে হবে? হবে না, হবে না, তাই না? আমার ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে। আহ, তাহলে হবে না, কেন হবে না? কারণ আমাদের এখানে আছে উইথ এ ভিউ টু, আর আমাদের উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই ওয়ার্ডগুলোর পরে হচ্ছে আমাদের কি হয়? আইএনজি হয়। তার মানে আমাদের এখানে কি হবে? এই যে আইএন যুক্তটা হবে রাইট অ্যান্সার। তার মানে দেখো তুমি পারো, কিন্তু যদি একটু গ্রামাটিক্যাল বিষয়গুলো যদি ফোকাস না থাকে তাহলে কিন্তু তুমি পারছো না, তাই না? এ দেখো, শেখ কামাল হ্যাড এ গ্রেট, প্যাসেজের মধ্যে ছিল কি? পেশেন্ট ছিল, রাইট? প্যাসেজের মধ্যে কি ছিল? হি পারসুড ই প্যাশন ফর ক্লাসিক্যাল মিউজিক, প্যাশন ছিল, হ্যাঁ হি, অথবা ছিল হি হ্যাড প্যাশন ফর ক্লাসিক্যাল মিউজিক, তাই না? এটা ছিল আমাদের। তাহলে আমাদের এখানে ইনডিফারেন্স উদাসীনতা, এরপরে ফ্যাসিনেশন, এটা হতে পারে ডিসলাইক, অ্যাপেথি। তাহলে অ্যাপেথি, ডিসলাইক এবং ইনডিফারেন্সের মিনিংটা তুমি হয়তো জানবা, কিন্তু অ্যাপেথি এটা অর্থ হচ্ছে উদাসীনতা, এটার অর্থ উদাসীনতা, তার মানে আমাদের কি ছিল? তার ছিল ফ্যাসিনেশন ছিল। পরটা দেখো, ফ্রেজ ওয়েল নোন, ওয়েল নোন যদি আমরা এখন প্যাসেজের মধ্যে যাই, এই যে দেখো প্যাসেজের মধ্যে যদি যাই, ইট ইজ ওয়েল নোন, বি ভার্ব আছে, দেখো আমাদের এখানে বি ভার্ব রয়েছে, এটা তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো করে কাজ করছে, এটা অ্যাডজেক্টিভের মতো করে কাজ করছে, তাই না? তবে তার মানে এখানকার মধ্যে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? ইট ইজ ওয়েল নোন, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে ব্যবহার হয়ে আছে। দেখো, টু টেল এজ শব্দ অর্থ কি তাহলে? তত্ত্বাবধানে অধিভাবকত্বে, এর কথাটা বলছিলাম না? তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কোনটা হবে বলো? রাইট অ্যান্সার তাহলে কোনটা হবে বলো ভাইয়া? গার্ডিয়ানশিপ। এই যে দেখো, অভিভাবকত্বে গার্ডিয়ানশিপ এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি, হ্যাঁ 9 নম্বর প্রশ্নটা তোমরা একটু বলো, 9 নম্বর প্রশ্নটা। প্লে রাইট তাহলে কাকে বলে? প্লে রাইট, প্লে রাইট তাহলে কাকে বলে? প্লে রাইট এমন ব্যক্তি যে হচ্ছে নাটক লিখে, নাট্যকার। তাহলে তুমি এটা যদি না জানো তার মানে এটা হবে এই যে প্লে রাইট, নাট্যকার, নাট্যকার, ঠিক আছে, নাট্যকার তিনি
ছিলেন। ওকে, আমরা এখানে আরো প্রশ্ন আছে, এগুলো সলভ করতে হবে, এগুলো তোমরা সলভ করবা। আমি জাস্ট তোমাদেরকে এখন এখন হচ্ছে তোমাদেরকে এইটার থেকে এটা কোন বোর্ডে আসছে দেখি। আমি একটা বোর্ড কোশ্চেন তোমাদের কিভাবে সলভ করতে হবে ইয়াটা। ওকে, দেখো একটু প্যাসেজটা এখানে ইয়া দেখা যায় কিনা দেখো তো। এখানে একটা ফ্লো চার্ট আমরা দেখি কিভাবে সলভ করতে হবে। হ্যাঁ, ফ্লো চার্টটা কিভাবে সলভ করতে হবে সেটা যদি একটু দেখি, ফ্লো চার্ট কিভাবে সলভ করতে হবে। ওকে, দেখো প্রথম আমাদের এই প্রশ্নটা আছে ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন, 2023 সালে আসছে। এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে বিকামিং দিয়ে আছে। কি দিয়ে আছে দেখো তো, ফ্লো চার্ট কিভাবে সলভ করতে হবে, ফ্লো চার্ট কিভাবে হচ্ছে আমাদের সলভ করতে হবে সেটা যদি একটু দেখি। এখানে এটা আছে কি দিয়ে বলো তো, ফ্লো চার্ট এখানে সেন্টেন্সটা আছে হচ্ছে আমাদের কি দিয়ে আছে বলো, কি দিয়ে আছে, আইএনজি দিয়ে। আবার কখনো কখনো দেখবা হচ্ছে ভার্বের বেস ফর্ম দিয়ে আছে, কখনো দেখবা যে ভার্বের 3 নম্বর ফর্ম দিয়ে আছে, কখনো দেখবা যে নাউন দিয়ে আছে, কখনো দেখবা যে একটা ফ্রেজ দিয়ে আছে। তাহলে ভাইয়ারা আপুরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমাদের এই ফ্লো চার্টগুলো সমাধান করতে হলে প্রথমটা যেভাবে থাকবে পরের গুলোও সেম ভাবে। এটা যদি আইএনজি হয় তার মানে পরের গুলোও হচ্ছে আমাদের কি দিয়ে হবে বলো, আইএনজি দিয়ে হবে। পরের গুলো হচ্ছে আমাদের কি দিয়ে হবে বলো ভাইয়া আপুরা। স্যার খিদে লাগছে ছুটি দেন। এই তো আর কয়েক মিনিট, আমারও ক্ষুধা লাগছে, আমি যদিও খাবো না রাতে। তোমরা সবাই খাবা, আমি খাবো না না। আচ্ছা তাহলে দেখো এখানকার মধ্যে বলছে শেখ কামালের কালচারাল অ্যাক্টিভিটিস গুলো নিয়ে কথা বলতে। তাহলে কালচারাল অ্যাক্টিভিটিস যেগুলো ছিল সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। 1 নম্বরে তিনি ছায়ানটের কি ছিলেন, সদস্য হয়েছিলেন। কালচারাল অ্যাক্টিভিটিস যেগুলো তিনি ছিলেন। তারপর হচ্ছে দেখো এখন আমরা আমাদের প্যাসেজের মধ্যে যেটা তিনি যা যা করেছিলেন সেইগুলোকে হচ্ছে আমাদের আইএনজি দিয়ে করব, মিনিংফুল করতে হবে, মিনিংফুল করতে হবে। তাহলে আমরা কালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি চলে যাই, কালচারাল অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে যদি চলে যাই, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি চলে যাই, দেখো ওকে, দেখো এখানকার মধ্যে দেখো এই যে এখানকার মধ্যে 1 নম্বরে আমাদের এখানে প্যাসেজের মধ্যে যদি দেখি, আবার এখানে দেখি বিকামিং স্টুডেন্ট অফ সায়ানট, সায়ানটের একজন শিক্ষার্থী হয়েছিলেন। এখন প্যাসেজের মধ্যে কি বিকামিং শব্দটা আছে? জুমে কি ক্লাস হয়? হ্যাঁ, ক্লাস তো আজকের ক্লাসটা জুমে হয় না, আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক লাইভে হইতেছে। আচ্ছা প্যাসেজের মধ্যে আমাদের কেমন ছিল, প্যাসেজের মধ্যে ছিল এখানকার মধ্যে বিকাম দ্য স্টুডেন্ট অফ চায়নট ছিল। এই যে বিকাম এখানে এটা ছিল ফার্স্ট টেন্সের মধ্যে ছিল, তাই না? কিন্তু এখন আমাদের এই প্যাসেজটার মধ্যে এখানে যেহেতু আইএনজি দেওয়া আছে, ভার্বের বেস ফর্ম সাথে আইএনজি, তাহলে আমাদের এই যেটা আছে সেটার সাথে হচ্ছে আমাদের কি করতে হবে, আইএনজি দিয়ে করতে হবে। এখন এখানে দেখো এই যে মিউজিক্যাল কালেকশন বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর সংগ্রহ, এখন এখানে আছে নাউন দিয়ে আছে, তার মানে এটা যে নাউন যেটা আছে সেটাকে আমাদের ভার্ব বানাতে হবে। তার মানে তিনি কালেক্ট করতেন, তার মানে কালেক্টিং বানিয়ে দিতে হবে। তারপর কালেক্টিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এটা তুমি নিয়ে আসতে হবে, তাই তো? তারপর আর কি আছে, এরপরে যদি আমি যাই, এরপরে যদি তুমি এখানে যদি দেখো তাহলে এরপরে হচ্ছে আমরা তিনি হচ্ছে রিহার্সিং প্লে করতেন। তারপর হচ্ছে আর কি আছে এখানকার মধ্যে এরকম ভাবে যা যা রয়েছে, হ্যাঁ সেগুলো হচ্ছে তুমি এরকম ভাবে আইএনজি দিয়ে তুমি অ্যাড করে দিতে হবে। সেম ভাবে যে কাজগুলো ছিল এগুলো হচ্ছে আমাদের আইএনজি দিয়ে অ্যাড করে দিতে হবে। ওকে, আইএনজি দিয়ে আমাদের অ্যাড করে দিতে হবে। তাহলে দেখো আমি এখানকার মধ্যে সবগুলো যদি এখন দেখাই, এখানে বিকামিং ফার্স্ট ডিভিশন প্লেয়ার ছিলেন, কালেক্টিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বিগিনিং হিজ ডে সিতার, রিহার্সিং প্লেজ অ্যান্ড ফাউন্ডিং কালচারাল অর্গানাইজেশন তিনি করেছিলেন। আচ্ছা এরপরে যদি আমি এই বোর্ড আর একটা বোর্ডে সিলেট বোর্ডে যদি প্রশ্ন আসছে, সিলেট বোর্ডে দেখো কি দিয়ে আসছে, দেখো লাভার, লাভারটা কি আছে বলো তো, লাভার শব্দটা কি আছে, নাউন না? এটা নাউন না আমাদের, নাউন। তার মানে পরের গুলো হচ্ছে সেম ভাবে আমাদের নাউন দিয়ে হবে, তার মানে নাউন দিয়ে হবে।
তাহলে দেখো তিনি কি এখানে কি বের করতে বলছে, এখানে বলছে ফ্যাশন ফর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। তাহলে প্লেয়ার ছিলেন বাস্কেটবলের, স্টুডেন্ট চায়নাটা ছিলেন কালেক্টর, এখানে ছিল কালেকশন, তুমি এখানে নিয়েছো কালেক্টর অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, পারফর্মার অফ পারফর্মিং, এখানে আমাদের আইএনজি থাকতো তাহলে পারফর্মিং কবর হতো, ঠিক আছে। আর এখানকার মধ্যে যেহেতু নাউন রয়েছে সেজন্য পারফর্মার অফ কবর। তাহলে হচ্ছে কিভাবে হচ্ছে আমাদের ফ্লো চার্ট খুব সংক্ষেপে মানে খুব সহজে ইজিতে সলভ করা যায় সেটা কি বুঝতে পেরেছি? কিভাবে খুব সহজে সলভ করা যায় বা করতে হয় পারা যাবে। এখন তোমাদের কাজ কি, এই প্যাসেজটা যেহেতু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ এবং এখান থেকে অ্যাডমিশন টেস্ট বলো, এসএসসি পরীক্ষা বলো, সব জায়গায় আমাদের আসবে। তো এই জন্য ভাষায় আমরা তো এখন প্যাসেজটা ভালো মতো পড়াই দিলাম, প্রত্যেকটা ওয়ার্ডের লাইন বাই লাইন তোমাদেরকে ধরে ধরে পড়ালাম। এখন কাজ কি তোমাদের বলো, এখন তোমাদের কাজ কি, এখন তোমাদের কাজ কি বলো, তোমাদের কাজ কি বলো, তোমাদের কাজটা কি এখন? দেখো আমি ক্লাসের শুরুতেই বলছি, ক্লাসের শুরুতেও একবার বলছি, তোমাদের পরীক্ষা যেহেতু সামনে, তোমাদের এসএসসি এবং অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি সমভাবেই হবে, যা পড়বা তোমার সেটাই তোমার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি টেক্সট বইটা কই একটু দেখি তো, এই আমার ব্যাগের ভিতরে টেক্সট বইটা, দেখো ব্যাগ ব্যাগ থেকে বের করব, আমার ব্যাগ, ব্যাগ থেকে টেক্সট বইটা বের করে নেই। আমার সাথে সাথে বুঝছো, আমি যখন বের হই মাঝে মধ্যে, সবসময় না, মাঝে মধ্যে একটা বই সাথে রাখি, একটা বই সাথে রাখলে ভালো লাগে, ফিল হয় বুঝছো, তা বই সাথে রাখলে ভালো লাগে। আচ্ছা, এই যে প্যাসেজটাতে আমাদের এখানে আছে, এই প্যাসেজটা এখন তোমাদের বাসায় একটু প্র্যাকটিসটা করতে হবে। তাহলে এখান থেকে বিশেষ করে যে শব্দ অর্থগুলো ছিল সেই শব্দ অর্থগুলো, বেশি কঠিন শব্দ না, আমি যদি লাইভলিনেস বলি প্রাণবন্ত, সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়ে ফেলো। ক্রিয়েটিভিটি পার্সু খুব ভালো মতো দেখে ফেলো। টু টেল এইজ শব্দ অর্থ হচ্ছে বললাম অভিভাবক করতে, তাই না? সো এটার মিনিংটা দেখে ফেলো। প্রমিনেন্ট, হ্যাঁ, অর্থ হচ্ছে জনপ্রিয়, বিখ্যাত। প্লে রাইট নাট্যকার, আমি ড্রামা টেস্টে জানি, হ্যাঁ। তারপর হচ্ছে পার্সিভিয়ারেন্স অধ্যবসায়, এটা দেখবা। দেন হচ্ছে কমিটমেন্ট, জেনোসাইড, রিমার্কেবল, ঠিক আছে, এটা আবার দেখবা। ট্রেটের কথা বলছিলাম, অ্যাট্রিবিউটস বলছিলাম, ক্যারেক্টারিস্টিক্স বলছিলাম ক্লাসের মধ্যেই আমি। তারপর হচ্ছে আর কি বলছিলাম, ইনভলভমেন্ট, এই ওয়ার্ডগুলো যে বলছিলাম, অ্যাসাসিনের সর্বশেষ বলছিলাম। তাহলে এই ওয়ার্ডগুলো তুমি যদি আবার একটু দেখে ফেলো তাহলে দেখবা যে তোমার এসএসসি পরীক্ষায়ও তুমি এখান থেকে তোমার সহজে চলে আসতেছে। আবার আবার সেম ভাবে তোমরা তোমরা হচ্ছে আবার সেম ভাবে অ্যাডমিশন টেস্টে এই বিষয়গুলো আবার পড়বা, আমি এগুলো আবার পড়াবো অ্যাডমিশনের সময়ে। তো তোমরা যদি এখন যদি শেষ করে ফেলো তাহলে দেখবা যে বিশ্বাস করো তুমি এসএসসি পরীক্ষায় ভালো করবা, সাথে অ্যাডমিশন টেস্টও ভালো করবা। তো আজকে আমরা এখানেই থাকি, আজকে এখানেই শেষ করি। সবার ক্লাসটা কেমন লেগেছে জানো তো একটু দেখি। ক্লাসটা কেমন লাগলো আজকের ক্লাসটা? সবার ক্লাসটা ভালো লেগেছে? অনেকদিন পরে, প্রায় 10-12 দিন পরে আজকে ক্লাস নিলাম তোমাদের, 10-12 দিন পরে তোমাদের আজকে ক্লাস নিলাম। নেক্সট ক্লাস আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকালকে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জেনে নেই, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আমি দেখি কমেন্টগুলো দেখি। স্যার, ওকে ঠিক আছে, ক্লাস করে দেবো, ঠিক আছে। ভাই আলহামদুলিল্লাহ,
কি বলছো ভাই? আলহামদুলিল্লাহ, তবে পরীক্ষার আগে শেষ করতে পারবো তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে, তো প্যারা নিও না। আগামীকাল ক্লাস কয়টার সময়? আগামীকালকে ইংলিশ, ইনশাল্লাহ ইংলিশ ক্লাস 9টা বাজেই হবে। আগামীকালকে ইংলিশ ক্লাস 9টা বাজে হবে। আমি এখন ইংলিশ ক্লাসগুলো একটু বেশি বেশি নিয়ে তোমাদেরকে একটু এগিয়ে রাখতে চাই। ইনশাল্লাহ। নাউন প্লাস আইএনজি, নাউন প্লাস প্যাসিভ হবে কি? বুঝি নাই, তোমার এটা বুঝি নাই ভাইয়া, তোমার এটা বুঝি নাই আমি। ভাইয়া, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পেশালি অ্যান্ড স্পেশালি? দুইটার মধ্যে ডিফারেন্স তেমন কিছুই না, জাস্ট একটা ডিফারেন্সটা হচ্ছে দুইটা ইয়াতে ইউজ করা হয়। আই রিপিট, দুইটা জাস্ট স্বাভাবিকভাবেই ব্যবহার করা হয়। তবে স্পেসিফিক ভাবে যদি বলি, আমরা আলাদা করে যদি বলি, তাহলে হচ্ছে দুইটা জাস্ট সংক্ষিপ্ত একটা পার্থক্য রয়েছে। একটা হচ্ছে স্পেশাল রিজন বোঝানোর জন্য, আর একটা হচ্ছে মোর দেন ইউজুয়ালি এই বিষয়টা বোঝানোর জন্য, আর তেমন কিছু না। ওকে। আপনার ইংরেজি প্রথম পত্রের ক্লাস মানে হচ্ছে গ্রামার অর্ধেক ফ্রি। ওকে। আমাদের কোন কোন বই কিনতে হবে? আমাদের এই সকল বই কিনবো ইনশাল্লাহ, এসেছে এবং অ্যাডমিশন সবগুলো ভালো করবো আল্লাহ ভরসার। তবে ক্লাস তোমাদের হচ্ছে বেশি করতে হবে, এবং ক্লাসের পাশাপাশি তোমাকে বাসায় বেশি বেশি পড়তে হবে। আমার ক্লাস গুরুত্বপূর্ণ না, বা অন্য কোনো টিচারের ক্লাস গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালারফুল লাইফ। কালারফুল লাইফ মার্কড বাই, এটা হচ্ছে আমাদের মার্কড বাই, এটা পার্টিসিপল হয়েছে, এটা প্যাসিভ হয়নি ভাইয়া। মানে প্যাসিভ হয়েছে, তবে প্যাসিভ কিভাবে হয়েছে? প্যাসিভটা হয়েছে আমাদের আমাদের এখানে প্যাসিভটা হচ্ছে পার্টিসিপল করে, এটা কিন্তু মেইন ভার্বের হিসেবে প্যাসিভ করে নাই। ঠিক আছে? মানে বুঝো নাই মনে হয়। এখানকার মধ্যে সেন্টেন্সটা হচ্ছিল এরকম, মূল সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল এটা, কালারফুল লাইফ হুইচ ওয়াজ মার্কড বাই লাইভলিনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি। ঠিক আছে? এরকম ভাবে ছিল। তো এই সেন্টেন্সটাকে হচ্ছে রিডিউস করা হয়েছে, রিডিউস করে এটাকে মার্কড বাই যদি যখন বলছে, তখন এখানকার মধ্যে উজ্জ্বভাবেই এটা প্যাসিভ হিসেবে আছে, উজ্জ্বভাবেই। ঠিক আছে? আমার বইটা কারোর সাথে মিলে না। মিলবে না কেন রে বাবা? তুমি কোনটা পড়তেছো আমাকে জানাও। আচ্ছা, আর তোমাদের আর কার কি প্রশ্ন রয়েছে? তোমরা যারা হচ্ছে 24 ব্যাচের শিক্ষার্থী রয়েছ, 24 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তাদের জন্য হচ্ছে আমরা টার্গেট ডিউ কোর্স লঞ্চ করেছি। সো টার্গেট ডিউ কোর্সে যদি তুমি ভর্তি হও, তাহলে ইনশাল্লাহ এসএসসির এই ক্লাসগুলো হচ্ছে তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ। আর এসএসসি 25 ব্যাচ যারা রয়েছে, তাদের জন্য হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, আইসিটি এবং ইকোনমিক্সের ক্লাস চলতেছে। সো তোমরা চাইলে ভর্তি হয়ে যাও। তুমি যদি মনে করে থাকো যে আমাদের ক্লাসগুলো একটু তোমার কাছে ভালো লাগছে, তোমার কাছে ভালো লাগছে এবং তোমাদের পড়াশোনার জন্য ইফেক্টিভ হচ্ছে, তাহলে তুমি ভর্তি হও। আর যদি মনে করো না, তেমন ভালো লাগে না, তাহলে ইট ইজ আপ টু ইউ। তারপরেও দেখো, সিদ্ধান্ত নাও তুমি কি করতে চাও সেটা। আমাদের ক্লাস, একটা কথা বলি সহজ কথা, এটা সবার জন্য সবসময় বলি, সেটা হচ্ছে অনলাইনে বেশি টাইম ওয়েস্ট করবা না। যখন যে ক্লাসটা আছে সেই ক্লাসগুলোই করবা। আর আর যদি বলি, ক্লাসের পাশাপাশি বাসায় অনেক বেশি পড়তে হবে। দেখো, আমাদের কোর্সের মধ্যে প্রত্যেক বছর অ্যাডমিশনের কোর্সের মধ্যে 1500, 1000, 2000 প্লাস পোলাপাইন শিক্ষার্থী থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের কোর্স থেকে যেরকম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথের মধ্যে থাকে। আবার সেম ভাবে আমাদের বেসের শিক্ষার্থীরা অনেকেই হচ্ছে ফেল করে। এটা অবশ্যই ফেল করে। এখন এই ফেল করে, পাস করে, এই বিষয়টা আমরা যদি বলি, এটা কি তাহলে দোষটা কার? দোষটা হচ্ছে আলটিমেটলি কারোরই পড়ে না। মেইনলি হচ্ছে যে চেষ্টা করবে সে ভালো করবে। একজন টিচার সে পড়াবে, কিন্তু বাসার মধ্যে যদি কেউ যদি অনেক ভালোভাবে পড়াশোনা না করে, অনেক চেষ্টা যদি না করে, তাহলে আলটিমেটলি হচ্ছে আমি তো আর বাসায় গিয়ে তোমাকে ধরে ধরে লাইন বাই লাইন ধরে ধরে পড়াতে পারবো না, তাই না? তো এই জন্য তুমি মনে করছো না যে একটা ক্লাস করছো, ক্লাস করার মাধ্যমে তুমি হচ্ছে বস হয়ে গেছো, বিষয়টা এমন না।
তোমাকে হচ্ছে আরো বেশি পড়তে হবে। আমি যখন এসএসসির শিক্ষার্থী ছিলাম, তো এসএসসি শিক্ষার্থীর সময়ে ক্লাসের মধ্যে ক্লাস নোট করতাম, বাসায় গিয়ে পড়তাম, আবার একজন অপরকে জিজ্ঞেস করতাম। তো তোমার মাথার মধ্যে পরীক্ষার হলে তোমার মাথার মধ্যে সেই বিষয়টা থাকতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, মাথার মধ্যে সবকিছু থাকে, তাহলে গিয়েই দেন হচ্ছে তুমি পরীক্ষার হলে একটা ভালো ফিডব্যাক দিতে পারবা। এবং ফলশ্রুতিতে তুমি আমাদের শিক্ষার্থী হও বা অন্য যে কোনো কোর্সের শিক্ষার্থী হয়ে থাকো না কেন, সেটা তুমি ভালো করবা যখনই তুমি পড়াশোনা করবা। তো এই জন্য বাসায় অনেক বেশি পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমার ভালো একটা আউটপুট আসবে। আচ্ছা, শেখ স্পেলিং মিস্টেক হয়েছে। আচ্ছা, এটা ইয়াতে ঠিক করে দেবো, এটা ভাইয়া ঠিক করে দেবো পরবর্তীতে, ঠিক করে দেবো। ঠিক আছে, তো তোমরা হচ্ছে বাসার মধ্যে অনেক বেশি চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমাদের এই প্রস্তুতির সাথে আমি তোমাদের সাথে সবসময় আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। সবার সাথে আবারও দেখা হবে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।